শিক্ষক পদপ্রার্থীদের জন্য একের পর এক ভালো খবর আসছে, কিন্তু এই খবরগুলো কতটা ভালো হবে আগামীতে সেটা ঠিক করার দায়িত্ব প্রত্যেকের নিজের। আজকের এই পর্বের ভিডিওতে আমাদের ক্লাসরুমের যে পরীক্ষাগুলো রয়েছে, 321টা পরীক্ষা বর্তমানকালে অনগোয়িং চলছে, তার মধ্যে একটা স্পেশাল পার্ট হলো বিপিএসসির সিলেবাস ধরে। যেমনটা সাব টপিক ওয়াইজ টেস্ট তো রয়েছে, তার বাইরেও পুরো সিলেবাসকে আমরা 14টা খণ্ডে ভাগ করেছি। কমপ্লিট সিলেবাসটাকে 14টা গ্রুপে ভাগ করেছি এবং সেই গ্রুপগুলো ধরে ধরে এক একটা টেস্ট হয়েছে। এখানে বিপিএসসি 314 মক টেস্ট 1 থেকে যদি আমরা দেখি তাহলে পরীক্ষাটা শেষ হচ্ছে বিপিএসসি 329 মক টেস্ট 14। এই যে 14টা পরীক্ষা, পুরো সিলেবাসকে 14টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগের ওপরে 80 নম্বরের পরীক্ষা এবং সেটা 5টা যে এমসিকিউ অপশন, সেই অপশনের নিরিখে যেমনটা বিপিএসসির পরীক্ষা হবে সেইভাবে সেই পরীক্ষার একটি টেস্ট আজকের এই ভিডিওতে আমরা এক্সপোজ করছি। এবং আগামীতে আমাদের ক্লাসরুমে 10টি কমপ্লিট সিলেবাসের ওপরে টেস্টের প্ল্যান করা হয়েছে। সেটা খুব সম্ভবত কালকেই নোটিশ করে ক্লাসরুমে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন ডেটে আমরা শিডিউল করছি বিপিএসসির পুরো সিলেবাসের ওপরে টেস্ট। এবং সবাইকে বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষার আগেই সম্পন্ন হবে বিপিএসসি টিআরই 4। তাই যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ সময় এটি, কারণ এই সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। এবং এত সংখ্যক নিয়োগ এবারই কিন্তু বিহারের জন্য শেষ হতে চলেছে। এর পরবর্তীতে আর এত সংখ্যক নিয়োগ হবে না, রেকর্ড সংখ্যক নিয়োগ। তাই এই স্কোপটাকে কাজে কিন্তু লাগাতে হবে আমাদের। তো যাই হোক, ক্লাসরুমের প্রত্যেকে বিষয়টা নিয়ে সিরিয়াস। আমাদের ক্লাসরুমে গড়ে বিপিএসসি স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে 150 জনের মতো। তো তাদের জন্য একটা গোল্ডেন চান্স হতে চলেছে এই রাউন্ডের পরীক্ষাটা। আশা করি প্রত্যেকে নিজের প্রতি সিরিয়াস থেকে শেষ হাসা এবং এই যে খুশির খবরগুলো, সেই খবরগুলোর আলটিমেট খুশিতে কনভার্ট করার দায়িত্বটা প্রত্যেকে নেবেই। তো যাই হোক, আমরা বিপিএসসি 326 মক টেস্ট 11 এই টেস্টটা সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই বলে রাখি, এই টেস্টটা যদি আমরা পুরো সিলেবাসটাকে দেখি, এই টেস্টটা পুরোটাই তৈরি হয়েছে বিপিএসসি মক টেস্ট ইউনিট 8 থেকে নেওয়া হয়েছে। এখানে আছে জিওগ্রাফি অফ এশিয়া, স্ট্রাকচার, ফিজিওগ্রাফি, ড্রেনেজ, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার, মিনারেল রিসোর্স, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, টিন অ্যান্ড বক্সাইড, পাওয়ার রিসোর্স, কোল, পেট্রোলিয়াম, হাইড্রাল পাওয়ার, পপুলেশন অ্যান্ড ইটস প্রবলেম, চায়না মানে এশিয়ার, এবং পরবর্তীতে রয়েছে চায়নার ক্ষেত্রে ফিজিওগ্রাফি, ক্লাইমেট, এগ্রিকালচারাল রিজিয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিজ, আয়রন অ্যান্ড স্টিল, কটন টেক্সটাইল, পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি। এবং জাপানের ক্ষেত্রেও রয়েছে ফিজিওগ্রাফি, ফিশারিজ, ইন্ডাস্ট্রি অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি। এই পুরো পার্ট, অর্থাৎ সহজে যদি বলি তাহলে জিওগ্রাফি অফ এশিয়া এবং জিওগ্রাফি অফ চায়না অ্যান্ড জিওগ্রাফি অফ জাপানের ওপরে এই পুরো গ্রুপটা সাজানো হয়েছে, সেই গ্রুপের টেস্ট। এবং এর পাশাপাশি এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই যে প্রত্যেকটা সাব টপিক আমি বললাম, সেই সাব টপিক ধরে কিন্তু আমাদের অলরেডি ক্লাসরুমে টেস্ট আছে। 298 নাম্বার পরীক্ষায় রয়েছে এখানে, এই যে রয়েছে ফিজিওগ্রাফি অফ জাপান 30 নম্বরের পরীক্ষা, ফিশারি ইন জাপান 25, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি জাপান 30, অটোমোবাইল ইন্ডাস্ট্রি জাপান 25, পপুলেশন অফ জাপান 45। ঠিক আছে, তো ফিজিওগ্রাফি অফ চায়না, চীনের ক্ষেত্রে যেমনটি চীনের সিলেবাস ধরে, তারপরে একই রকমভাবে ক্লাইমেট অফ চায়না 35, এগ্রিকালচারাল রিজিয়ন অফ চায়না, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ চায়না, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি অফ চায়না, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ চায়না। ঠিক আছে, মানে এইরকম করে পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অফ চায়না। তার মানে এইভাবে প্রত্যেকটা সাব টপিক ধরে আবার পুরো গ্রুপ টেস্ট আমরা সাজিয়েছি। এখন আমাদের যেটা প্রজেক্ট সেটা হলো পুরো সিলেবাসের ওপরে, বিপিএসসির পুরো সিলেবাসের ওপরে 80 নম্বরের পরীক্ষা। কারণ মাথায় রাখতে হবে যে কোয়ালিটির কোশ্চেন আনসার যদি কেউ সলভ করে এবং সেগুলোকে মাথায় পরপর সাজায়, তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো অত্যন্ত সহজ এবং স্বাভাবিক মনে হবে তার কাছে।
যাই হোক, আজকের এই ক্লাসটায় আমি 11 নাম্বার পরীক্ষা, যেটা বেশ খানিকটা কমপ্লিকেটেড পার্ট, জিওগ্রাফি অফ এশিয়া, জিওগ্রাফি অফ জাপান অ্যান্ড জিওগ্রাফি অফ চায়নার উপরে করা সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, একদম প্রথম প্রশ্নে যদি আমরা যাই, এবং এখান থেকে যেহেতু সরাসরি আমি দেখাচ্ছি, আনসারগুলো ডাইরেক্ট মানে ডিসপ্লে হয়ে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইন এশিয়া ইজ নোন অ্যাজ মেজর আর্থকুয়েক প্রোন জোন ডিউ টু টেকটনিক অ্যাক্টিভিটি? এর মধ্যে পুরো এশিয়ার ক্ষেত্রে কোন জোনটা বা কোন রিজিয়নটাকে অ্যাড্রেস করা হচ্ছে যেখানে আর্থকুয়েক প্রবাবিলিটি সবচেয়ে বেশি? তো সাউথ ইস্ট এশিয়া হবে আনসার। দুয়ের প্রশ্ন, দ্য রিং অফ ফায়ার এ রিজন অফ হাই সিসমিক অ্যাক্টিভিটি বর্ডার হুইচ অফ ইন্ডিয়ান এশিয়ান কোস্ট লাইন? বেসিক্যালি ওয়েস্টার্ন কোস্ট যদি আমরা দেখি, ঠিক আছে, এশিয়ার নিরিখে ওয়েস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্ট অ্যান্ড সাউথ ইস্টার্ন কোস্ট। যদি আমরা রিং অফ ফায়ার বলি, রিং অফ ফায়ারের অবস্থান যদি দেখি, তাহলে পুরোটাই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ কেন হবে? তার কারণ আমরা জানি যে সাউথ ইস্ট কোস্ট, এশিয়ার সাউথ ইস্ট কোস্ট এবং এশিয়ার যে ইস্টার্ন কোস্ট অ্যান্ড সাউথ ইস্টার্ন কোস্ট, এই দুটো পার্টই কিন্তু চলে আসে রিং অফ ফায়ার জোনের মধ্যে। তাই জন্য বেসিক্যালি উত্তরটা হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। এবং এই অপশন চুজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, একটির বেশি যদি দুটি সঠিক হয় তাহলেই কিন্তু আনসার মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হবে। এবং প্রত্যেকে মনে রাখতে হবে, বিপিএসসি পরীক্ষায় দুটো অপশন কিন্তু কমন থাকবে। প্রশ্নের যে আনসার কি যে জটিলতা, সেটা এড়ানোর জন্য এরা কি করেছে, দুটো অপশন কমন, একটা হলো মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ আর দুই হলো নান অফ দ্য অ্যাবভ। যদি কোনো কারণে একটি উত্তর হয় তাও সেটা হলো অসুবিধা নেই, যদি দুটো উত্তর হয় কোনো পার্টের তাহলে সেক্ষেত্রেও মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হবে। যদি তিনটে সঠিক হয় তবেও কিন্তু মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হবে, কারণ অনেকের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন থাকে। গেল, এবার আমরা যে জায়গায় যাব সেটা হলো 3 প্রশ্ন। দ্য ভলকানিক আর্ক নোন অ্যাজ দ্য সুন্দা আর্ক ইজ লোকেটেড ইন ইন্দোনেশিয়া। সুন্দা আর্ক কোথায় আছে? সুন্দা আর্ক রয়েছে হলো ইন্দোনেশিয়ায়। বেশ খানিকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, দ্য জাপান ট্রেডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টেকটনিক বাউন্ডারি? জাপানের যে খাতটা সেটা পুরোটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর বিকাশ লাভ করেছে। আমরা জানি এই জায়গাটা এমন জায়গা যে জায়গায় দুটো প্লেট পরস্পর অভিমুখী হচ্ছে এবং যেটা ভারী অর্থাৎ সমুদ্রের পাত বা মহাসাগরের পাত সেটা কিন্তু নিচে ঢুকে যাচ্ছে মহাদেশীয় পাতে। 5 প্রশ্ন, দ্য প্লেটু অফ ইরান। 5 প্রশ্ন, দ্য প্লেটু অফ ইরান ইজ সারাউন্ডেড বাই হুইচ মাউন্টেন রেঞ্জ? উত্তরটা হবে হিন্দুকুশ অ্যান্ড জাগ্রোস। প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে দ্য প্লেটু অফ ইরান ইজ সারাউন্ডেড মানে চারিদিক দিয়ে বেষ্টিত কি? হিন্দুকুশ এবং জাগ্রোস, এই দুটো পর্বত রেঞ্জ দিয়ে। নেক্সট 6 প্রশ্ন, দ্য গোবি ডিজার্ট ইজ লোকেটেড বিটুইন হুইচ টু কান্ট্রিজ? গোবি ডিজার্ট কোথায় অবস্থিত? চায়না এবং মঙ্গোলিয়া এই দুজনেরই অংশ বিশেষে গোবি ডিজার্ট অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ। 7 প্রশ্ন, হুইচ ডিজার্ট ইজ নোন ফর বিং দ্য কোল্ডেস্ট ডিজার্ট ইন দ্য ওয়ার্ল্ড? কোল্ডেস্ট ডিজার্ট কোনটাকে বলা হয়? গোবিকে বলা হয় কোল্ডেস্ট। ওকে, নেক্সট, এবং নন পোলার, কোল্ডেস্ট নন পোলার বলতে হবে, ঠিক আছে, কারণ পোলারে তো এর থেকে পোলার ডিজার্টও রয়েছে আমরা জানি। ডিজার্টকে বেসিক্যালি আমরা কোল্ড ডিজার্টকে দুটো ভাগে ভাগ করব, একটা হলো পোলার কোল্ড ডিজার্ট আর একটা হলো নন পোলার কোল্ড ডিজার্ট। তো গোবি কিন্তু নন পোলার, এ কিন্তু পোলে নেই অথচ শীতলতম, ঠিক আছে, কারণ আন্টার্কটিকা ওয়ান কাইন্ড অফ একটা ডিজার্ট, ঠিক আছে। নেক্সট 8, হুইচ অফ দ্য ফলোয়িং সি ইজ লোকেটেড বিটুইন দ্য আরবিয়ান পেনিনসুলা অ্যান্ড ইরান? আরবিয়ান পেনিনসুলার এবং ইরানের মাঝে নিচের কোন সি অবস্থিত? উত্তরটা হলো পার্সিয়ান গল্ফ ওয়ান কাইন্ড অফ সি, তো সেটা অবস্থিত হলো আরবিয়ান পেনিনসুলা অ্যান্ড ইরান এই দুয়ের মাঝে। নেক্সট 9 প্রশ্ন, দ্য ইয়েলো রিভার অলসো নোন বাই হোয়াট নেম ইন চায়না? চীনে একে কি বলা হয়? চীনে বলা হয় হোয়াংহো নদী, হোয়াংহো। বেশ খানিকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট পরের 10 প্রশ্ন, লেক বৈকাল দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইজ লোকেটেড ইন রাশিয়া। বৈকাল লেক কোথায় আছে? বৈকাল লেক রয়েছে রাশিয়ায়। 11 প্রশ্ন, দ্য
Aral Sea is located between which two Central Asian country? এই কোন দুই সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির মধ্যে অবস্থিত? আরাল সি। কাজাকিস্তান অ্যান্ড উজবেকিস্তান এই দুয়ের মাঝে রয়েছে আরাল সি। প্রশ্ন আসে পরীক্ষায় এবং সেটা অল ইন্ডিয়া লেভেলের যে সার্ভিসগুলো রয়েছে সেখানেও এই প্রশ্ন আসতে দেখা গেছে যে আরাল সি কোথায় অবস্থিত, কোন দুয়ের মাঝে? উত্তরটা হলো সেন্ট্রাল এশিয়ার দুই দেশের মাঝে, একটা কাজাকিস্তান, দুই উজবেকিস্তান। 12 প্রশ্ন, যারা প্রিপারেশন নিচ্ছে বিপিএসসির জন্য তাদের কাছে আমার সাজেশন হবে, তাদের উদ্দেশ্যে প্রশ্নের ধরন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। বিপিএসসি মানে আতিপাতি নর্মাল বই বা নর্মাল প্রশ্ন করলে হবে না, কিন্তু একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে প্রস্তুতি নিতে হবে। বিপিএসসি মানেই হলো, যে কোনো পিএসসি মানেই হলো সংবিধান বিধিবদ্ধ সংস্থার দ্বারা একটা নিয়োগ, যে নিয়োগে গভর্নমেন্ট সার্ভেন্ট নিয়োগ করা হয়, অর্থাৎ যে চাকরি পাবে তার সার্ভিস রেকর্ডের ওপরে অশোক স্তম্ভটা থাকবে। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস দিয়ে যারা চাকরি পায় তাদের সার্ভিস রেকর্ডের ওপর কোনো অশোক স্তম্ভ থাকে না, অর্থাৎ তারা আধা সরকারি চাকরি করে। কিন্তু পিএসসি বা যে কোনো সংবিধান বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে নিয়োগ হয় যে পরীক্ষায়, সেই পরীক্ষায় গভর্নমেন্ট সার্ভেন্ট বা সরকারি কর্মী নিয়োগ করা হয়। এক্ষেত্রে সরকারি টিচার নিয়োগ করা হবে। তো তাই জন্য বুঝতেই পারছো এই পরীক্ষার এবং এই চাকরির একটা এক্সট্রা রয়্যালিটি থাকেই। তো তাই জন্য পরীক্ষার প্রশ্ন কিন্তু বেশ খানিকটা স্ট্যান্ডার্ড হবে অন্যান্য সমস্ত যে পাবলিক সার্ভিস কমিশন হয়, সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার মতো। 12 প্রশ্ন, দ্য মেকং রিভার ইজ এ লাইফলাইন ফর হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? মেকং রিভার হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া অ্যান্ড লাওস। আমরা এর আগের দিন ক্লাসরুমে যে ক্লাসটা করেছি, যেটা ইএমআরএস এর সিলেবাস ধরে, সেখানে একটা ক্লাস কি করা হয়েছে, আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ। তো ইনল্যান্ড ওয়াটারওয়েজের মধ্যে এই যে মেকং রিভার, এটা খুব সিগনিফিক্যান্ট একটা নদী, যে কি করছে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সাউথ ইস্ট এশিয়ার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে। তো সেই নদী সংক্রান্ত প্রশ্ন এটি। 13 প্রশ্ন, হুইচ এশিয়ান রিভার ইজ দ্য লংগেস্ট? অ্যাকচুয়ালি ইয়াংতাং রিভার, এবং এটি কিন্তু যেমনটি কৃষিজ পণ্য, শিল্পের পণ্য, মিনারেল, এই সব কিছু এই নদী পথে কিন্তু পরিবাহিত হয়, যেটা আমরা ইনল্যান্ড ওয়াটারওয়ে পড়ার সময় এই নদীর নামও কিন্তু উঠে এসেছে, ইয়াংতাং রিভার। 14, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইন এশিয়া এক্সপেরিয়েন্স এ মেডিটেরিয়ান ক্লাইমেট? আমরা দেখছি যে ভূমধ্যসাগরীয় ক্লাইমেট, এবং সেটা এশিয়ান কোনো রিজন। কোন রিজিয়ন? ওয়েস্টার্ন তুর্কি। ওয়েস্টার্ন তুর্কি হলো সেই জায়গা যে জায়গায় কিন্তু মেডিটেরিয়ান ক্লাইমেট বা ভূমধ্যসাগরীয় জলবায়ুর স্পষ্ট অবস্থান রয়েছে। 15, হুইচ এশিয়ান কান্ট্রি এক্সপিরিয়েন্স দ্য মোস্ট টাইফুন ইজ ইয়ার? এখানে এশিয়ান কান্ট্রির কথা বলা হয়েছে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে মোস্ট টাইফুন ইজ ইয়ার, প্রত্যেক বছরের নিরিখে সর্বাধিক সংখ্যক যে টাইফুন সেটা হয়ে থাকে নিচের কোন দেশে? উত্তরটা হবে ফিলিপাইন্সে হবে, এবং এটি সঠিক উত্তর। নেক্সট 16, দ্য উইন্টার রেইনফল ইন নর্দার্ন ইন্ডিয়া, উত্তর ভারতের উইন্টার রেইনফল নোন অ্যাজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অরিজিনেট ফ্রম হুইচ রিজিয়ন? আমাদের সকলের জানা খুব সহজ প্রশ্ন, মেডিটেরিয়ান সি। প্রশ্ন করা যেতে পারে শীতকালে ভারতবর্ষের দুবার বৃষ্টি হয় এমন জায়গাগুলির নাম। তার মধ্যে একটা করমণ্ডল উপকূল, যেখানে কিন্তু উত্তর পূর্ব দিক থেকে আসা মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত হয়ে থাকে। আর 2 হলো আমাদের ভারতের উত্তর পশ্চিম প্রান্তের যে অঞ্চল, সেখানে যে জায়গায় এই মেডিটেরিয়ান সি থেকে আসা যে একটা পশ্চিমা বায়ুর যে একটা স্পষ্ট প্রভাব বা এফেক্টিভ বেল্ট, মানে এফেক্টিভ একটা পার্ট যেটা আসে এবং এসে কিন্তু এখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঘটায়। তো তার কারণেও কিন্তু শীতকালে এখানে বৃষ্টি হয়ে থাকে। ইনফ্যাক্ট সেই বৃষ্টি কখনো কখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত প্রসার লাভ করতে পারে। তো যাই হোক, তো দুটো জায়গায় ভারতবর্ষের দুটো স্পষ্ট রিজিয়ন যেখানে কিন্তু স্পেসিফিকভাবে দুবার বৃষ্টি হয়ে থাকে। নেক্সট 17 প্রশ্ন, হুইচ পার্ট অফ এশিয়া ইজ নোন ফর এক্সপিরিয়েন্সিং এ স্ট্রং রেইন শ্যাডো এফেক্ট ডিউ টু দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ? আমরা জানি যে তিব্বত এমন জায়গা যে জায়গাটা স্পষ্ট একটা শ্যাডো বেল্ট, তাকে আমরা রেইন শ্যাডো বা বৃষ্টির ছায়া অঞ্চল বলি। আর মজার বিষয়, আমরা যখন ক্লাইমেটোলজির ক্লাস করছিলাম, মৌসুমী বায়ুর উৎপত্তি পড়ছিলাম, তখন দেখছিলাম যে
মাস্টার রোল প্লে করে কিন্তু এই তিব্বত। আর সেই তিব্বত যে মাস্টার রোল প্লে করে সারা ভারতকে স্নান করিয়ে দিচ্ছে, সেই তিব্বত নিজেই জলের অভাবে ভোগে। অর্থাৎ এ কিন্তু কোথায় যেন বৃষ্টির ছায়া অঞ্চলের কবলে পড়ে যায়, অথচ এই ডেকে এনেছিল দক্ষিণ দিক থেকে, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে। এর টানেই ছুটে আসে, কিন্তু আসতে পারে না হিমালয় থাকার কারণে, জলীয় বাষ্পকে কেড়ে রেখে দেয় দক্ষিণের অংশ, দ্যাট মিনস ভারতের যে একটা বড় এরিয়া সেটা। নেক্সট 18 প্রশ্ন, হুইচ ফ্যাক্টর প্রাইমারিলি কজ দ্য অ্যারিডিটি ইন দ্য গোবি ডিজার্ট অফ মঙ্গোলিয়া? মঙ্গোলিয়া বা গোবি ডিজার্টের শুষ্কতার মূল কারণ কন্টিনেন্টাল লোকেশন অ্যান্ড রেইন শ্যাডো এফেক্ট এখানেও পড়ে। মনে রাখতে হবে, যদি আশ্চর্যজনকভাবে কোথাও রেইন শ্যাডো এফেক্ট পড়ে তাহলে সেই জায়গা শুষ্ক হয়ে যায়। আমাদের পশ্চিম ঘাট পর্বতের উল্টো দিক, দ্যাট মিনস পূর্ব দিক, এমন জায়গা যে জায়গায় সাভানা টাইপের বনভূমি তৈরি হয়েছে। পশ্চিম ঘাটের উল্টো দিকে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে, আর এই দিকে সাভানা তৃণভূমি কোথায় হয়? যেখানে জলের অভাব থাকে। কিন্তু এটা ক্রান্তীয় অঞ্চল বলে এই গাছ বা ঘাসগুলো বেশ খানিকটা বড় বড় হয়ে থাকে এবং বিক্ষিপ্তভাবে খরা সহিষ্ণু কিছু উদ্ভিদ থাকে, যেটা সাভানার চরিত্র। সেই সাভানা তৈরি হয়েছে পশ্চিম ঘাট পর্বতের পূর্ব দিকে, আর উল্টো দিক বেশ খানিকটা বৃষ্টির প্রাপ্তি এবং সেই প্রাপ্তির কারণে যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেটা তৈরি হয়েছে। এটা পুরোটাই রেইন শ্যাডো এফেক্ট। যাই হোক, পরের প্রশ্ন 19, দ্য গ্রেট গ্রিন ওয়াল অফ চায়না প্রজেক্ট বিগান ইন 1978। দ্য গ্রেট গ্রিন বেল্ট, এটা চীনের একটি বিশেষ প্রজেক্ট। আমরা এইরকম একটা প্রজেক্ট আফ্রিকার ক্ষেত্রেও জানি। তো যাই হোক, সেটা 1978 সালে নেওয়া হয়েছিল এই ইনিশিয়েটিভ, যেখানে কিন্তু বেসিক্যালি সবুজায়নের যে একটা মানে টার্গেট, সেই টার্গেটটা রয়েছে। 20 প্রশ্ন, ইন দ্য ট্রপিক্যাল রিজন অফ সাউথ ইস্ট এশিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট is known for its high commercial value due to timber species like teak and mahogany? ঠিক রয়েছে এবং মেহগনি রয়েছে। ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট পড়বে, সহজ প্রশ্ন। 21, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ বক্সাইট? মনে রাখতে হবে, উড়িষ্যা হলো কেবলমাত্র ভারত নয়, এশিয়ার কেবলমাত্র ভারত নয়, ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ বক্সাইট নট অনলি ফর ইন্ডিয়া, অল ওভার এশিয়ার নিরিখেও কিন্তু একটা লিডার হিসাবে কাজ করে, মানে এই বেল্টটা আর কি, যেটা আমাদের ভারতের নিরিখে দেখলে উড়িষ্যা। নেক্সট 22, দ্য বাইলাডিলা হিল ইন ইন্ডিয়া আর নোন ফর দ্য মাইনিং অফ হুইচ মিনারেল? বাইলাডিলা মানেই হলো আয়রন ওরের জন্য প্রসিদ্ধ। 23, হুইচ মিনারেল ইজ এসেন্সিয়াল ফর দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল ব্যাটারি and is often found alongside manganese deposit? মনে রাখতে হবে, লিথিয়াম, গ্রাফাইট অ্যান্ড কোবাল্ট, এদের সবার ভূমিকা বা ইনভলভমেন্ট রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য আর কি। তো যাই হোক, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ নেওয়া হয়েছে আনসার। 24 প্রশ্ন, দ্য টার্ম ডেমোগ্রাফিক ডিভাইডেড রেফার টু, কি অর্থে বোঝানো হয়? অ্যান ইকোনমিক বেনিফিট ফ্রম এ ইয়াং অ্যান্ড ওয়ার্কিং এজ পপুলেশন। এই ইকুয়েশনটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলে থাকি এবং ক্লাসে এই পুরো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 25 প্রশ্ন, হুইচ অফ দোজ কান্ট্রি হ্যাজ এ ডিক্লাইনিং পপুলেশন গ্রোথ রেট প্রাইমারিলি ডিউ টু ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস? জাপান, চায়না, রাশিয়া, এই 3 দেশের জন্যই প্রযোজ্য, যে কারণে বর্তমানকালে চায়নায় 3 চাইল্ড পলিসি চলছে। আমরা চীন এবং রাশিয়ার পপুলেশন পলিসি পড়েছি ক্লাসরুমে, সেখানে স্পষ্টভাবে বিষয়টা বোঝানো হয়েছে। তো এই যে প্রশ্নগুলি, 25টি প্রশ্ন, 26টা লাস্টলি প্রশ্ন। দ্য সিচুয়ান বেসিন ইজ সারাউন্ডেড বাই হুইচ মাউন্টেন? অবশ্যই কুইনলিং এবং দাবা মাউন্টেন। ঠিক আছে, 30টা পর্যন্ত বলে দিচ্ছি। সিচুয়ান বেসিন কুইলিং এবং দাবা মাউন্টেনের মাঝে রয়েছে। ওকে, মানে সারাউন্ডেড আর কি, চারিদিকে রয়েছে। 27 প্রশ্ন, হুইচ রিজন ইজ নোন ফর ইটস লাইমস্টোন কাস্ট ফরমেশন? হেভি প্রশ্ন, উত্তরটা হলো গুয়াংসি প্রদেশ। নেক্সট 28, চীনের 28,
এবং যে জায়গায় একটা ট্যুরিস্ট স্পটও তৈরি হয়েছে, ঠিক আছে, লাইমস্টোন বেল্টের কারণে। ওকে, নেক্সট 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিপিক্যাল ফিচার অফ নর্থ ইস্ট প্লেন অফ চায়না। মনে রাখতে হবে নর্থ ইস্ট প্লেন অফ চায়নাই হলো সেই জায়গা যেখানে প্রচুর কৃষিকাজ বা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি হয়। তো ফার্টাইল প্লেন রয়েছে। 29, হুইচ রিভার ফ্রম দ্য বর্ডার বিটুইন চায়না অ্যান্ড রাশিয়া ফর এ সিগনিফিকেন্ট পার্ট অফ ইটস কোর্স। আমুর রিভার হবে, আমুর। হুইচ রিভার ফ্রম এ বর্ডার বিটুইন চায়না অ্যান্ড রাশিয়া, চায়না এবং রাশিয়ার মধ্যে বর্ডার বিল্ড আপ করেছে ফর এ সিগনিফিকেন্ট পার্ট অফ ইটস কোর্স, দ্যাটস আমুর রিভার। 30-এর প্রশ্ন, হুইচ রিভার সার্ভ অ্যাজ এ ন্যাচারাল বাউন্ডারি বিটুইন নর্থ চায়না অ্যান্ড সাউথ চায়না। উত্তরটা হলো হুয়াই রিভার। ঠিক আছে, হুয়াই। তো যাই হোক, এই 30টি প্রশ্নকে আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। আমাদের এই পরীক্ষাটা 80 নাম্বারের। যারা ক্লাসরুমের, যারা এখান থেকে ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো কোনোভাবেই এই টেস্ট, গ্রুপ টেস্ট আগেই দেবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ইন্ডিভিজুয়াল মক টেস্টগুলো সম্পন্ন হচ্ছে। অর্থাৎ তোমাকে প্রথমেই ফিজিওগ্রাফি অফ এশিয়া পড়তে হবে। আমাদের ক্লাস রয়েছে, সেই ক্লাস দেখো, তারপরে তার উপরে যে মক টেস্ট আছে সেটা দাও। তারপরে ধরো ক্লাইমেটের উপরে যে ক্লাস রয়েছে সেটা দেখো, মক টেস্ট দাও। তার মানে ইন্ডিভিজুয়াল পার্ট ধরে ধরে আগে তুমি পুরো এশিয়াকে জেনে নাও। যখন তুমি আমাদের ক্লাসরুমের এশিয়ার উপরে যত ক্লাস আছে সব দেখা কমপ্লিট, তুমি দেখবে এশিয়াটা চোখ বন্ধ করে ফিল করতে পারছো তুমি। এরপরে যখনই আমরা, কি হয়, এই সমস্ত পড়াগুলো এমন, অনেকে যান্ত্রিকভাবে পড়তে চায়, কিন্তু যান্ত্রিকভাবে পড়লে না আমাদের মধ্যে সেটা এমনভাবে প্রভাব ফেলে, বেশিক্ষণ আমাদের মাথায়ও থাকে না এবং আমাদের ওই যে মানে মাল্টি ডাইমেনশনাল থট সেটাও ডেভেলপ করে না। তাই জন্য আমাদের কি করতে হয়, একটার সাথে আর একটা কোরিলেশন তৈরি করে পড়তে হয়, বুঝতে হয়। পুরো এশিয়াটাকে ফিল করো। পড়ার পরে তারপরে তুমি প্রশ্ন নিজে কিছুটা ফিল করতে পারবে যে কোথা থেকে প্রশ্ন তৈরি করা যায়। প্রশ্ন জেনারেট করার ক্ষমতা তার তত বেশি হবে যে যত বেশি স্টাডি করবে, অর্থাৎ তার পড়ার মধ্যে লুকিয়ে রয়েছে তার দক্ষতা। খুব সহজ, এটা নিজেরা অ্যাপ্লাই করতে পারো। একটা পাঠকে তুমি এতভাবে পড়লে, পড়ার পর তুমি নিজে ওর থেকে 20টা প্রশ্ন অনায়াসে তৈরি করে ফেলতে পারবে, কারণ তুমি তো পড়ে ফেলেছ। এবার কোনো একটা পাঠ সে জানেই না কিছু, আমি বললাম এর ওপর তুমি প্রশ্ন বানাও, তো বানাতেই পারবে না। তাই প্রশ্ন বানানোর প্রথম শর্ত হলো তাকে ইন্টেন্সিভভাবে স্টাডি করতে হবে, তাহলে সে প্রশ্ন ক্রিয়েটার হয়ে যাবে এবং সে পরবর্তীতে যে বই বেরোয় না, একাধিক বই, সেই বই তৈরি করার এফিসিয়েন্সি তার মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে যদি কোনো স্টুডেন্ট যে বা শিক্ষক পদপ্রার্থী যারা প্রিপারেশন নিচ্ছে, তারা যদি সেলফ স্টাডি করে নিজের দক্ষতা বাড়িয়ে ফেলে, নিজেই বুঝতে পারবে কোথা থেকে প্রশ্ন তৈরি হবে, কোথা থেকে প্রশ্ন আসতে পারে। যে কাজটা আমি করছি ক্লাসরুমের জন্য, তো সেই কাজটা তুমিও করতে পারো, তুমি যদি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারো। যারা ক্লাসরুমে নেই তাদের জন্য আমি বলবো যে নিজে ইন্টেন্সিভ স্টাডি করে প্রশ্ন জেনারেট করার দক্ষতা অর্জন করো, তাহলে দেখবে নিজের প্রস্তুতি এমনি সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে যারা ক্লাসরুমে রয়েছে তাদের কাজ হবে ক্লাসগুলো করে দক্ষতা তৈরি করা, তারপরে মক টেস্টগুলো দিয়ে নিজের প্রশ্নের ভ্যারিয়েবিলিটির সঙ্গে পরিচিত হওয়া, তারপরে গ্রুপ টেস্টগুলো দেয়া। এবার গ্রুপ টেস্ট তাদের দেয়া কমপ্লিট হয়ে যাবে, তারা কমপ্লিট টেস্টগুলো দেবে, যেটা আমাদের আসবে আগামী 10 দিনের মধ্যে যে কমপ্লিট টেস্ট শুরু হতে চলেছে বিপিএসসি, সেই টেস্টগুলো তখন সে দেবে যাদের ইন্ডিভিজুয়াল সাব ইউনিট ওয়াইজ পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যাদের গ্রুপ টেস্ট দেওয়া হয়ে গেছে, তারা দেবে কমপ্লিট সিলেবাসের উপরে টেস্ট। স্বাভাবিকভাবেই তুমি এমনভাবে ভূগোলের প্রশ্নগুলোকে ট্র্যাপে ফেলে দেবে যে ওর বাইরে কোনো জগৎ আর থাকবে না, আর প্রস্তুতির পার্থক্য, স্বতন্ত্রতা এর মধ্যেই লুকিয়ে থাকবে, যেটা তোমাকে হার জিতের সমীকরণে জিতে বের করে দেবে। তো যাই হোক, আজকের এই ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।